ভয়েস অব আমেরিকার আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আসিনুল হক। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি একজন বিশেষ অতিথি। এই জন্যে বলছি যে আপনারা সম্ভবত সবাই তাকে চেনেন। বাংলা চলচ্চিত্রের অঙ্গনে তিনি গত 4 দশক ধরে প্রাধান্য বিস্তার করছেন একজন উজ্জ্বল অভিনেত্রী হিসেবে, অনবদ্য শিল্পী হিসেবে। বেশ কয়েকবার তিনি জাতীয় পুরস্কার পেয়েছেন। শুধু বাংলা ভাষী নয়, বাংলা ভাষী নন যারা, তাদের কাছেও তিনি একজন অনবদ্য অভিনেত্রী হিসেবে দেশের বাইরেও সুখ্যাত। কথা বলছি বাংলাদেশের অভিনেত্রী ববিতার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। যুক্তরাষ্ট্রে আপনি এসেছেন এবং বিভিন্ন স্টেটে আপনি গিয়েছেন একটি বিশেষ সংগঠনের গুডউইল অ্যাম্বাসেডর হিসাবে, এবং এই সংগঠনটির নাম হচ্ছে ডিস্ট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল। শিশু অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য আপনি এই সংগঠনকে সহযোগিতা করছেন। এই কাজটি করার সিদ্ধান্ত নিলেন কেন? লাইফ হ্যাজ মেনি ফেসেস। মোস্ট ইম্পর্ট্যান্ট ফেস ইজ লাভ ফর অল। তো আমার এই টয়লাইট জোনে এসে আমার এখন পে করার সময় হয়েছে। তাই আমি ভাবছি আমি ডিস্ট্রেস চিলড্রেন ইনফ্যান্ট ইন্টারন্যাশনালের জন্যে আমি আমার বাকি জীবনটা ডেডিকেট করব। এটাই আমার কমিটমেন্ট। এবার একটু আপনার অভিনয় জীবনের দিকে নজর দিতে চাই। বাংলাদেশের চলচ্চিত্রে আপনি একজন আইকন। আপনার জন্ম হয়েছিল বাগেরহাটে এবং 50-এর দশকে। আপনার পরিবারে তো আরও কয়েকজন সদস্য রয়েছেন যারা চলচ্চিত্রের সাথে জড়িত। আপনার 2 বোন, সুচন্দা এবং চম্পা। তো আপনি চলচ্চিত্রে আসলেন 60-এর দশকের শেষ দিকে কিভাবে? আমি অ্যাকচুয়ালি আমার সুচন্দা আপা আমার বড় বোনকে কাজ করতে দেখেছি ক্যামেরার সামনে। তো ওকে দেখে মনে হচ্ছে কি শুটিংটা অনেক কষ্টের, একই জিনিস সেই বারবার করতে হচ্ছে। সেই হয়তো বোনকে দেখেছি কক্সবাজারে, সে ডাইরেক্টর বলছে যে আপনি এখান থেকে ওখানে দৌড়িয়ে যাবেন, এটা হয়নি, আবার করেন আবার করেন। তো এটা দেখে না আমার খুব রাগ লেগেছিল যে এত কষ্টের কাজ। অ্যান্ড অ্যাকচুয়ালি মাই মাদার ওয়াজ ডক্টর, অ্যান্ড আমার একটা ইচ্ছে ছিল ছোটোবেলা থেকে যে আমিও একটু ডাক্তার হব। তো আমার আর সিনেমা জগতে আসার ইচ্ছে ছিল না। কিন্তু জহির ভাই হচ্ছে আমার দুলা ভাই। তো ওনার ইয়েতে আমাকে আসতে হলো। একটা ছবি ছিল সংসার নামে, সেই ছবিটিতে একটা টিনেজ একটা মেয়ের চরিত্রে রাজ্জাক ভাই আমার বাবা হবেন, সুচন্দা আপা মা হবেন। তো আই ওয়াজ নট ইন্টারেস্টেড, কিন্তু তবুও ওনাদের ইয়েতে কাজটা করতে হলো। ছবিটি রিলিজ হলো অ্যান্ড আনফর্চুনেটলি ইট ওয়াজ আটার ফ্লপ, ইউনো। তখন আমাকে নাম দেওয়া হয়েছিল সুবর্ণা। এই ছবিটির নাম কি? সংসার। আচ্ছা, এই তো সেইভাবে এটা শুরু। তারপরে আর আমি কাজ করিনি। পরবর্তীতে বেশ বছর 2 পরে জহির ভাই একটা ছবি করবেন, সেটাতে নায়িকা দরকার। তখন ইয়ে করা হলো যে আবার সেই আমার ডাক নাম কিন্তু পপিকে আনা হবে। তখন ববিতা নামটা দেওয়া হয়নি। তারপরে আমাকে ববিতা নাম দেওয়া হলো। সংসার থেকে ওটা হচ্ছে শেষ পর্যন্ত ছবিটিতে তখন আবার নায়িকা হিসেবে প্রথম কাজ করলাম। এই আমার যাত্রা শুরু। আমি শুনে অবাক হচ্ছি যে রাজ্জাক আপনার সেই প্রথম চলচ্চিত্রে আপনার বাবার ভূমিকায় অভিনয় করেছিলেন। কারণ পরবর্তীকালে তিনি অনেক ছবিতে নায়ক এবং আপনি নায়িকা হিসেবে অভিনয় করেছেন। এক্স্যাক্টলি। এটা না খুব মজা হয়েছিল। সেটা হচ্ছে তখন এত অল্প বয়সে এসেছিলাম চলচ্চিত্র জগতে। তা আমি ভাবছি ও মা, কয়দিন আগে রাজ্জাক ভাইকে আমি বাবা বলে ডেকেছি, এখন আবার সে আমার প্রেমিক, তার সাথে রোম্যান্টিক সিন করতে হবে। অ্যান্ড আই ওয়াজ ফিলিং সো আনইজি, ক্যামেরার সামনে কিছুতেই কাজ করতে পারছি না। তারপরে জহির ভাই খুব বকা টকা দিলেন, বললেন হ্যাঁ তুমি এরকম করছো কেন, এটা তো অভিনয়, এটা কি রিয়েল? যাই হোক, তারপরে কাজ টাজ করলাম। আপনি জহির রায়হানের কথা বললেন। জহির রায়হান নিঃসন্দেহে বাংলাদেশের অন্যতম সবচেয়ে প্রতিভাবান পরিচালকদের একজন। তার সাথে কাজ করার স্মৃতি সংক্ষেপে বলবেন? আসলে আমার দুর্ভাগ্য, জহির ভাইয়ের হাত ধরে আমি এসেছি চলচ্চিত্র জগতে, কিন্তু বেশি ছবিতে কাজ করতে পারিনি। এবং ওনার একটি ছবি যেটা আমি ভুলতে পারবো না, লেট দেয়ার বি লাইট।
যে ছবিটি উনি বানাচ্ছিলেন এবং যেটা আমরা কাজ করেছি, শুটিং করেছি, কিন্তু ওটা কোনো স্ক্রিপ্ট ছিল না। তো যার জন্য ছবিটা কমপ্লিট কেউ করতে পারেননি। তো ওই ছবিটা উনি ক্যামেরা নিজে চালিয়েছেন, স্ক্রিপ্ট নিজে, সব কিছু নিজে। একটা অদ্ভুত জিনিস উনি করতে যাচ্ছিলেন এবং আমাদেরকে না প্রায় উনি বলতেন যে লেট দেয়ার বি লাইট মুভিটা আমার জীবনের শেষ মুভি হবে। কেন বলতেন আমি জানি না, যা, কিন্তু ওটা কিন্তু আর শেষ হলো না। তো তারপরে এমনিতে আমি কয়েকটা ছবি করেছি উনার, উনি পিছনে থেকে বেশ কয়েকটা ছবি, যেমন টাকা না পায়, শেষ পর্যন্ত, এই ছবিগুলো জহির ভাই পিছনে থেকেই করেছিলেন। তো আমার ওইটুকুই ওনার সাথে কাজ হয়েছে, এরপরে আর তো সম্ভব হলো না, এই আর কি। বাঙালি চলচ্চিত্র দর্শকদের জন্য এটা নিঃসন্দেহে একটি দুঃখের ব্যাপার যে জহির রায়হানের আরও অনেক ছবি আমরা দেখতে পারিনি। জহির রায়হান শুধু নন, আপনি বাংলা চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ প্রায় সব পরিচালকের সাথেই কাজ করেছেন। তার মধ্যে রয়েছেন বিশ্বখ্যাত সত্যজিৎ রায়, যার অশনি সংকেত ছবিতে আপনি অভিনয় করেছেন এবং সেটি করেছেন 70-এর দশকের প্রথম দিকে, সম্ভবত 1972-73 সালের দিকে। এই ছবিটির শুটিং হয়েছে কোথায়? এটা হয়েছিল শান্তিনিকেতন, বীরভূম শান্তিনিকেতনে শুটিং হয়েছিল। সত্যজিৎ রায়ের সাথে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে আমাদের একটু বলবেন? ওটা যেটা হয়েছে সেটা হচ্ছে, যে সময় এই ছবিটি আমি কাজ করেছি, আমার মনে হয় তখন আমি খুব একটা বেশি বুঝতেও পারতাম না, কিন্তু পরবর্তীতে সত্যজিৎ রায়, মানিকদা হচ্ছে ওনাকে আমরা ডাক নামে মানিকদাই বলতাম সবাই। তো তখন পরে আমার মনে হচ্ছে ওনার কাজের পদ্ধতি, ওনার সব কিছু এত অন্যরকম, যে ঢাকায় যে ছবিগুলো করি সেগুলোর শুটিং একরকম, আর ওখানে অন্যরকম। ওনার ওই যে স্ক্রিপ্টটা আছে, স্ক্রিপ্টের লেফটে উনি যেহেতু একজন আর্টিস্ট ছিলেন, আর্ট করতেন, সমস্ত শটগুলো উনি কীরকম নেবেন, কীরকম দৃশ্য হবে, ক্লোজ আপ হবে নাকি ওভার শোল্ডার হবে নাকি মিড শট হবে, কি হবে, সব একে 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 সুন্দরী করতেন। আর ডান দিকে সব ডায়লগগুলো থাকতো বা দৃশ্যের ইয়েগুলো থাকতো। এটা একটা অদ্ভুত জিনিস। আর একটা জিনিস দেখেছি, ঢাকায় আমরা ভীষণ রোদে কাজ করি, আর উনি সবসময় অপেক্ষা করছেন যে কখন সেই মেঘটা ভিতরে সূর্যটা যাবে, বেশ একটু ক্লাউডি ওয়েদারে উনি শটগুলো নিতেন। তো এইভাবে সব কিছু, ওনাকে আমি ক্যামেরা চালাতে দেখেছি, ক্যামেরাম্যান ছিলেন, শুভেন্দু দা ছিলেন ক্যামেরায়, কিন্তু ওনাকে দেখেছি সব কিছু করতে। এবং আর একটা যেটা, যখন আমি শান্তিনিকেতনে প্রথম গেছি শুটিংয়ে, তো যে বাড়িটি আমার বাড়ি, গঙ্গাচরণের বাড়ি, মানে আমার হাজব্যান্ডের বাড়ি, সৌমিত্র দা যে রোলটা করেছেন, তো সেই বাড়িতে গিয়ে তো আমি একদম অবাক, ও মাই গড, এটা কি! একেবারে সে পিছনে ধান ক্ষেত দেখা যাচ্ছে, সেই বাড়ির উপরে সেই চাল কুমড়ো, তারপরে শসা গাছে ইয়ে ধরে আছে, লাউ ধরে আছে অন্য ইয়েতে, আর একটা চালের উপরে, তারপরে আপনার মানে পরিবেশটা এত সুন্দর, একদম বাস্তব। এবং ওখানে একটা খাঁচে একটা টিয়া পাখি এবং একটি কুকুর, পোষা কুকুর আছে, যখন তখন শটের মধ্যে আসছে যাচ্ছে, মানে দেখে মনে হচ্ছে না যে এটা একটা সেট তৈরি হয়েছে, মনে হচ্ছে যে সত্যি এটা একটা বাড়ি, অনেক দিন ধরে এই বাড়িটি এইভাবেই আছে। মানে এই জিনিসগুলো দেখে আমি একদম অবাক হয়ে গেছি। তো তখন তো এত বুঝতে পারিনি, পরবর্তীতে আমি এটা অনেক ভেবেছি, করেছি। মানে ওনার সম্বন্ধে কি বলবো আমি জানি না, আমি বলতে পারবো না ওনার সম্বন্ধে। মানে আমরা চলচ্চিত্রের বইয়ে পড়েছি যে সত্যজিৎ রায় রীতিমতো ডিটেইলের কাজগুলো যেভাবে করতেন, সেট সাজানোর কাজগুলো, পথের পাঁচালীতে আমরা সেটা দেখেছি, সেরকম দেখেছি অশনি সংকেতে। আপনি সৌমিত্রের বিপরীতে অভিনয় করেছেন সেখানে। তো সত্যজিতের এই যে অন্যরকম পদ্ধতিতে কাজ করা, সেটি আপনার বেশ চোখে পড়েছে সেই সময়। এবং তিনি আপনাকে অভিনয়ের ক্ষেত্রে, ধরুন যেই চরিত্রটি আপনি করেছেন অনঙ্গ বউ, সেই চরিত্রটির ক্ষেত্রে আপনাকে কীরকম স্বাধীনতা দিতেন? অর্থাৎ তিনি কি বলে দিতেন যে আপনি এইভাবে করবেন, নাকি আপনি যেভাবে করতেন সেটি উনি নিতেন? আমার একটা জিনিস মনে হয়েছে, শুটিংয়ের সময় মনে হতো যে মানিকদা আমাকে কেন বলছেন না যে তুমি এইভাবে বলো, ওইভাবে বলো, এরকম। তো পরে যেটা আমার কাছে মনে হলো সেটা হচ্ছে, হয়তো আমার ম্যানারিজমগুলো, আমার কথা বলার স্টাইল, আমার চলা ফেরা হাঁটা, সেটা বোধহয় উনি কোথায় যেন অনঙ্গ বউকে একটু খুঁজে পেয়েছিলেন, যার জন্যে হয়তো আমি যেভাবেই বলছি করছে, ওটা যেন অনঙ্গ বউয়ের জন্য ঠিক আছে, ভালো আছে। সেই জন্যে দেখেছি যে উনি যে শর্টই আমি দিচ্ছি মোটামুটি উনি বলছেন ভেরি গুড, ওকে। আর যদি কোনো শর্ট একটু মনপুত না হতো,
তখন উনি খুব পোলাইটলি বলতেন, ভাই তুমি শটটা দারুণ সুন্দর করেছো, কিন্তু তাও আমি আর একটা শট নেব। তার মানে তখন আমার বুঝে যেতে হবে শটটা মনে হয় দাদার খুব একটা পছন্দ হয়নি, আমাকে আবার করতে হবে, এরকম ব্যাপারগুলো আর কি। আপনি আব্দুল্লাল মামুন, প্রয়াত আব্দুল্লাল মামুনের সাথে কাজ করেছেন। তিনিও আমাদের বাংলা চলচ্চিত্রের একজন অসাধারণ পরিচালক ছিলেন। এখনই সময়ে ছবিতে আপনি তার সাথে কাজ করেছেন। আপনি সহ অভিনেতা হিসেবে বুলবুল আহমেদকে পেয়েছেন, তিনি একজন অসাধারণ অভিনেতা ছিলেন। জাফর ইকবাল ছিলেন। এই যে বড় বড় শিল্পীদের সাথে আপনি কাজ করেছেন, আপনি নিজেও নিঃসন্দেহে বড় শিল্পী। আব্দুল্লাল মামুন ভাইয়ের ওই যে এখনই সময় ছবিটি করতে গিয়ে আমার দারুণ ভাল লেগেছে, অসাধারণ গল্প, অসাধারণ কাজ, এত সুন্দর যে বলার কথা নয়। এবং তারপরে আপনার বুলবুল ভাইয়ের সাথে উনি একজন অসাধারণ শিল্পী, এবং আজ আমাদের মাঝে উনি নেই, সত্যি খারাপ লাগে। ওনার সঙ্গে কাজ করে আমি এত আনন্দ পেতাম, সেটা হচ্ছে বুলবুল ভাই কো আর্টিস্ট হিসেবে ভীষণ সাহায্য করতেন। তো মনে করেন তখন তো ভীষণ ব্যস্ত ছিলাম, অনেক ছবি করতে হতো, সকালে একবার একটা মুভি শুটিং, বিকেলে আরেকটা মুভি শুটিং। তো যেদিন আমি ভাবতাম যে ও মাই গড আজকে তো বুলবুল ভাই শুটিং আছে, আজকে আমাকে বেশি শর্ট নিয়ে চিন্তা করতে হবে না, কেমন পারফরমেন্স করব কি করব, কারণ আমি জানি বুলবুল ভাই আমাকে অনেক সহযোগিতা করবেন। তো বুলবুল ভাই যেদিকে শুটিংয়ে থাকতেন যেদিন, আমার খুব মনটা ভাল লাগতো। ওই যে শর্টের সময় উনি বলতো, ম্যাডাম আপনি একটু এইভাবে শর্ট দেন, ম্যাডাম এইভাবে কথাটা বলেন, এই যে হেল্প করতেন, এবং এটা যে উনি এত সুন্দর করে বুঝিয়ে দিতেন, বলতেন, কাজ করে খুব আনন্দ লাগতো, খুব ভালো লাগতো, ওনাকে ভীষণ মিস করি, এটা সত্যি। আর ইকবাল সেটা হচ্ছে আমাদের একটা সময় যেটা ছিল টিনেজ, ওই সময় আমরা বেশ রোম্যান্টিক মুভি টুভি করেছিলাম, আমি জাফর ইকবাল, বেশ একটা ছেলে পেলে ইয়াং জেনারেশন সবার কাছে ববিতা জাফর বেশ একটু ভালো জুটি হিসেবে একসেপ্টেড ছিল, ভালো পছন্দ করতো। তো জাফর ইকবাল তো হি ওয়াজ রিয়েলি এই সমস্ত মুভির জন্য খুব ভালো ছিল। তারপর ওর একটা গুণ ছিল, খুব সুন্দর গান গাইতে পারতো, সেটা গান, হি ওয়াজ রিয়েলি হ্যান্ডসাম, গুড লুকিং, ছিল, স্মার্ট ছিল। তো সত্যিও এখন নাই। আপনার কথা থেকে একটা জিনিস বুঝতে পারি, সেটি হচ্ছে যে শিল্পী সত্যজিৎ রায়ের মতো যিনি, বা আব্দুল্লাল মামুন বা বুলবুল আহমেদ, তাদের মতো যারা শিল্পী, তারা এত বড় শিল্পী হলেও তারা কিন্তু অসম্ভব নম্র বিনয়ী ছিলেন। ভীষণ ভীষণ নম্র, এটা সত্যি কথা। অশনি সংকেত ছবি নিয়ে গোল্ডেন বেয়ার বার্লিনের যে ফিল্ম ফেস্টিভ্যাল, সেখানে সেই ছবি পুরস্কার জিতেছিল। হ্যাঁ, সেটা গোল্ডেন বিয়ার পেয়েছিলেন সত্যজিৎ বাবু। এবং তারপরে ওই ছবিতে আমার যেটা উপকার হয়েছে সেটা হচ্ছে পৃথিবীতে যে চলচ্চিত্র প্রেমী যারা চলচ্চিত্র দেখেন, তারা নিশ্চয়ই সত্যজিৎ রায়কে চেনেন, জানেন, এবং তার ছবি দেখেছেন। এবং আমার ভাল লেগেছে তারা অশ্বিনী সংকেত ছবিটা নিশ্চয়ই দেখেছেন, দেখলে নিশ্চয়ই জানতে চেয়েছেন যে এই মেয়েটিকে, এটা বাংলাদেশের একটি মেয়ে ববিতা। এবং সেই অশ্বিনী সংকেত ছবিটা করাতে পৃথিবীর বিভিন্ন বড় বড় ফেস্টিভ্যালগুলোতে আমি পার্টিসিপেট করেছি, গেছি, লোকে আমাকে চিনেছে যে শি ইজ হিরোইন অফ রয়, সত্যজিৎ রে ফ্রম ইন্ডিয়া, বেস্ট ডিরেক্টর, এরকমভাবে বলেছে। তো এই যে ব্যাপারগুলো, সেগুলো আমাকে ভীষণভাবে করেছে। এবং আমি ওই ছবির জন্যে পুরো ইন্ডিয়া থেকে বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অ্যাওয়ার্ডও পেয়েছিলাম। তো সেটা একটা সাংঘাতিক আর কি। আপনি বর্তমানে চলচ্চিত্র পরিচালনা এবং প্রযোজনার সাথেও নিশ্চয়ই জড়িত। আমি প্রযোজনা করেছি, কিন্তু পরিচালনা আমার ইচ্ছে আছে, কিন্তু আমি মনে করি আমাকে পরিচালনার জন্য আর অনেক কিছু শিখতে হবে। তো সেজন্য আমি যেদিন মনে করব যে আমি শিখতে পেরেছি, তখন হয়তো আমি আসবো। এবং আমার একটি সাবজেক্ট খুব আমার খুব মনের মধ্যে গেঁথে আছে, সেটা নিয়ে যদি কখনো আসতে পারি, সেটা হচ্ছে আপনার অটিস্টিকের উপরে, বাচ্চাদের উপরে যদি আমি সুযোগ হয়, আমার আল্লাহ তৌফিক দেন, তাহলে আমি হয়তো আসবো, জানি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। এবং আমি যে কাজে এসেছি, আমি বলবো যে ডিস্ট্রেস চিলড্রেন ইনফ্যান্ট ইন্টারন্যাশনাল, আই এম লুকিং ফর এ বেটার ওয়ার্ল্ড টুমরো, সেটাই আমার কথা থাকবে। আপনাকে ধন্যবাদ। কথা বলছিলাম বাংলা চলচ্চিত্রের আইকন ববিতার সাথে। আশা করি সাক্ষাৎকারটি আপনারা উপভোগ করেছেন। আমাদের এই সাক্ষাৎকারের টিভি দর্শক যারা, তাদেরকে জানিয়ে রাখি যে সম্পূর্ণ সাক্ষাৎকারটি শোনার জন্য আপনারা ইউটিউবে, অনলাইনে
যেতে পারেন এবং সেখানে গিয়ে এই সাক্ষাৎকারটি সম্পূর্ণ আপনারা দেখতে পাবেন। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আহসানুল হক, ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।